আসসালামু আলাইকুম গাইজ, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের তো মানে ভয়েস ওভারের কথা থেকে একটু সরাসরি আপনাদের রিয়েল ফিলিংসটা দেওয়া যাক রাস্তার নয় সহ। সো আজকে আমি এখন আছি ম্যানচেস্টারে, পিকার্ডলি গার্ডেন্স থেকে একটু সামনে। আর আমার গন্তব্য হচ্ছে লেভেনজুক এবং আমার ওখানে পৌঁছাতে হবে 10টার মধ্যে। বাট এখন সময় আছে আমার হাতে অনেক বেশি। সো ইন দ্যাট কেস আমি ওয়াকিং করছি £2 খরচ করে। এই যে বাসটা দেখছেন না, এই বাসে চলে যাওয়া যেত, বাট আমার ইচ্ছাটাই নেই। আমার তার থেকে ভালো যে আমি হেঁটে হেঁটে যাই। সো ভাবলাম হেঁটে হেঁটে যেতে যেতে আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে। এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনার যেহেতু অনেকে ভিসা পাচ্ছেন এবং খুব রিসেন্ট ফ্লাই করবেন, তো ওই ক্ষেত্রে আপনাদের জন্য কেমন হতে পারে এয়ারপোর্ট এক্সপিরিয়েন্সটা, বা এই জন্য আপনার কী কী প্রিপারেশন থাকার আসলে দরকার। সো আমি যদি প্রিপারেশনের ব্যাপারটা বলতে চাই তাহলে বলবো আপনার দুই ধরনের প্রিপারেশন দরকার আছে। একটা হচ্ছে ডেফিনেটলি আপনার যে হোম কান্ট্রি এয়ারপোর্ট, সেটার জন্য এক ধরনের প্রিপারেশন। আর এটা হচ্ছে আপনি যে এই দেশে আসবেন সেটার জন্য এক ধরনের প্রিপারেশন। হ্যাঁ, এত ঠান্ডা যে নিঃশ্বাস নেওয়া কষ্ট। আচ্ছা, সো যাই হোক, সো যেটা হচ্ছে যে আপনি প্রিপারেশনটা তাহলে কীভাবে নেবেন। দেখেন ভাই, আমাদের দেশে যে এয়ারপোর্টের লোকজনগুলো কাজ করে না, তারা নিজেদেরকে এক্সট্রা অর্ডিনারি মনে করে। অনেক সময় এমন এমন কোশ্চেন করে যেন আপনি ওর দেশ থেকে বাইরের দেশে যাইতেছেন চুরি করতে, অথবা হচ্ছে আপনি রিসেন্টলি সরকার পতনের মুখে পড়ছেন, পালাইতে যাইতেছেন, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, আপনি হচ্ছে যখন বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করবেন, এখন দুইটা টাইম হতে পারে। একটা টাইম হচ্ছে যদি শ্রমিকদের পিক টাইম হয় যে তারা দেশের বাইরে যাচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে যেটা করবে, মালয়েশিয়া অথবা মিডল ইস্ট যারা যাচ্ছে, সিঙ্গাপুর যারা যাচ্ছে, ওদেরকে হয়তো বা একটু প্রেশারাইজ বেশি করবে, আপনার জন্য ইজি হয়ে যাবে এবং আপনি সহজে বের হয়ে আসতে পারবেন। বাট যদি এমনটা না হয়, তাহলে আপনাকে হয়তো বা ইমিগ্রেশন অফিসার অনেক রকম কোশ্চেন করতে পারে। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, ওর বাপের বিয়া লাগছে, দাওয়াত খেতে দিতেছেন, অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। তো যাই হোক, তার জায়গা থেকে সে জিজ্ঞেস করবে, ঠিক আছে। আপনি এটাও জিজ্ঞেস করবে যে ভাই আপনি কি আসল ছাত্র। হ্যাঁ, সো এয়ারপোর্ট প্রিপারেশনের ক্ষেত্রে প্রথমত মাথায় রাখবেন নাম্বার 1, আপনি যেহেতু বাংলাদেশ থেকে বের হচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার পেপার ডকুমেন্টগুলো যাতে প্রপারলি থাকে আপনার কাছে, সেটা এবং ইজি অ্যাক্সেস করা যায় এমন একটা জায়গা হচ্ছে আপনার পাসপোর্টটা রাখবেন। যেমন ধরেন, অনেকে আছে দেখি যে বডির সাথে অ্যাটাচ করা যেরকম ছোটো একটা ব্যাগ কিনে নেয়, আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ওইটা হলে অনেকে ভাববে যে আপনি ফার্স্ট টাইম বিদেশ যাচ্ছেন। আচ্ছা, ভাবলেই কি, আপনি তো ফার্স্ট টাইম হইতেই পারে। অথবা হচ্ছে আমি যেটা করছিলাম যে আমার কাঁধে যে ল্যাপটপ ব্যাগটা ছিল, ল্যাপটপ ব্যাগে রেখেছিলাম, যে থেকে আমার জন্য ইজি অ্যাক্সেসটা ইজি ছিল। সো এটাও করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে ফার্স্ট থিং। আপনার ডেফিনেটলি একটা ইজি অ্যাক্সেসে আপনার যে ডকুমেন্টগুলো আছে, আপনার অরিজিনাল কপিগুলো এবং পাসপোর্টটা, এয়ার টিকিটটা, এগুলো হচ্ছে সাথে রাখতে হবে। রাখার পর আপনি এয়ারপোর্টে ঢোকাবো, আপনি যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আপনার যে লাগেজগুলো আছে সেগুলো হচ্ছে চেক ইনে দিয়ে দেওয়া। আর এগুলো ক্ষেত্রে যেটা হবে, আপনি যে এয়ারলাইন্সে আসছেন ওখানে সেই এয়ারলাইন্সে একটা বুথ থাকবে, দেখবেন আপনি এয়ারলাইন্সের বুথটা কোন দিকে। যদি না পান, বাংলাদেশের এয়ারপোর্টে যা সিকিউরিটি আছে তাদের যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই এই এয়ারলাইন্সের বুথটা কোন সাইডে, ও আপনাকে বলে দিবে। অথবা আপনার অনেক সময় ওইখানে স্ক্রিন থাকে, ওই স্ক্রিনে গেলেও আপনি দেখতে পারবেন যে কোনটা কোন দিকে। রোদের জন্য দেখতে অসুবিধা হলে এক্সট্রিমলি সরি ভাই। এরপর যে জিনিসটা আসছে সেটা হচ্ছে, আপনি তো বুথে গেলেন, যাওয়ার পর হচ্ছে আপনাকে ওইখানে ওদের দেখবেন যে ওয়েট মেজারমেন্টের জন্য ওইখানেই থাকে। সো আপনার হাতে যে কেবিন ব্যাগটা থাকবে সেটা ট্রাই করবেন নিজের কাছে রাখার জন্য, কারণ ওইটা আপনি কখনোই তো ডেফিনেটলি দিবেন না। আর যে লাগেজগুলো থাকে, যদি আপনার অ্যালাউন্স অ্যারাউন্ড 23 কেজি হয় বা 27 কেজি হয়, এরকম কিছু একটা, তাহলে হচ্ছে ভিতরে দিতে হবে ডেফিনেটলি। সো এই ক্ষেত্রে আপনি ওদেরকে ওইখানে দিবেন চেক ইনে। আর যদি এমন হয় যে না, আপনার অ্যালাউন্সটা হচ্ছে জাস্ট অল্প, 20 কেজি না বা 23 কেজিও না, 27 কেজিও না, অল্প, যেটা আপনি হ্যান্ড ক্যারি করতে হবে না, ওটা আপনার হচ্ছে হ্যান্ড ব্যাগ যেটা আছে ওটার ভিতরে নিয়ে নেবেন। তো আপনার হ্যান্ড ব্যাগের ভিতরে দেখা যাচ্ছে যে 7 কেজি পর্যন্ত অ্যালাউন্স থাকে, বাট 10 কেজি 15 কেজিও মানুষ ক্যারি করে। তবে এই ক্ষেত্রে ইদানিং বাংলাদেশ বিমান খুব ঝামেলা করতেছে এগুলো নিয়ে। সো আপনারা চাইলে জিনিসটা অ্যাভয়েড করতে পারেন, আপনারা হচ্ছে অ্যাকুরেট ওজনটা মেনটেন করবেন। সো এই গেল ব্যাগের বিষয়টা। ব্যাগটা ওইখানে দিলেন,
তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি তো 2টা দিয়েছিলাম, কারণ আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসছি, আর ওইটা ওই সময় আমার সবচেয়ে চিপ খরচ ছিল, বাট তারপরেও আমার 1,41,000 টাকা লাগছে। এটা জাস্ট পুরোটাই হতো ফাইজলামি ভাই, আর কিছুই না। সো এরপর আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বোর্ডিং পাসটা কালেক্ট করে নেবেন। তখনই বোর্ডিং পাসটা কালেক্ট করে নেওয়ার পরে যেটা করবেন, আপনার যে এয়ারলাইন্সটা যেদিকে আছে ওই দিকে যাওয়া শুরু করবেন। এখন বোর্ডিং পাস কালেক্ট করার পর ওরা আপনাকে বলবে যে কোন ইমিগ্রেশনের গেট দিয়ে আপনি পার হবেন। তো এখানে যে লাইন ধরবেন, লাইন ধরার পরে হচ্ছে ইমিগ্রেশনটা ক্রস করবেন। এখন ইমিগ্রেশন ক্রস করার আগে আপনার দিকে এমনভাবে তাকাইবো মনে হয় যে মাত্র চুরি করে আসছেন। আর 2-1 জন আছে যা ভালো, তারা হচ্ছে এভাবে তাকাবে না, এরকম কোনো লুকও দিবে না। তো সেই ক্ষেত্রে ঠিক আছে। তো আপনি ওয়েট দিয়ে দিছে আমারে, যা দাঁড়াইলাম, ঠিক আছে ওয়েট করলাম। এই যে আমাকে যাইতে বলছে, আমি এখন চলে যাব। সো যেটা হবে যে আপনি হচ্ছে ওইখানে দাঁড়াবেন, দাঁড়ানোর পর ওরা এখন কোয়েশ্চেন অ্যান্সার দেবেন। কী কী কোয়েশ্চেন করতে পারে? ফার্স্ট অফ অল আপনার ধরেন ফেস রিড করবে, এটা সবাই করে, সব ইমিগ্রেশন অফিসাররাই করে। আপনার ফেস রিড করবেই করবে, আপনার দিকে তাকাবেই। তারপর হচ্ছে আপনার যে পাসপোর্টটা দিয়েছেন ওদেরকে ওইখানে ছবির সাথে আপনার চেহারা কোনো ছবি ম্যাচ করে কিনা, আপনার চেহারা ম্যাচ করে কিনা সেটা দেখবে। দেখার পরে হচ্ছে আপনাকে এবার কোয়েশ্চেন করবে কোথায় যাচ্ছেন, আপনি এটা অ্যান্সার দিতে হবে। তারপর কোয়েশ্চেন করবে কেন যাচ্ছেন, এইটার অ্যান্সারও আপনাকে দিতে হবে। যাচ্ছি বিকজ আমি এটাকে স্টুডেন্ট ভিসা যাচ্ছি, আমি পড়াশোনা করতে যাচ্ছি, ঠিক আছে। এগুলো কোয়েশ্চেন করবে। কোয়েশ্চেন করার পর আপনাকে জিজ্ঞেস করবে কোথা থেকে পড়াশোনা করছেন, কোন সাবজেক্টটা পড়াশোনা করছেন। অনেকে আরও ডিপে যাওয়ার জন্য সিজিপিএ জিজ্ঞেস করে, বাংলাদেশে বাসা কোথায় ছিল ওগুলো জিজ্ঞেস করে। মানে এক একজন এক এক রকম আর কি জিজ্ঞেস করতে পারে। কোনো রকম প্যারা নেবেন না, সুন্দর মতো অ্যান্সারটা দিবেন। তারপর যখন আপনাকে এরকম টুকিটাকি কোয়েশ্চেনগুলোর মানে অ্যান্সার দেওয়া শেষ হয়ে যাবে, এরপর আপনার কাছ থেকে হয়তো ডকুমেন্ট দেখতে চাইতে পারেন, না চাইলে নাই, শুধুমাত্র হচ্ছে আপনার পাসপোর্টটা হয়তো চাবে, ভিসাটা একটু স্ক্যান করবে, তারপর হচ্ছে আপনাকে ছেড়ে দেবে। সো এটা হচ্ছে মূলত বাংলাদেশের ক্ষেত্রে হয়ে থাকে। এবং এরপর আপনি যেটা করবেন, আপনি বিমান বা অন্য যে কোনো এয়ারলাইন্সের হোক, সেই এয়ারলাইন্সের যে গেটের থেকে ছাড়বে ওই গেট পর্যন্ত যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ওইখানে বসবেন, অপেক্ষা করবেন। আপনার যখন বোর্ডিং স্টার্ট হবে তখন হচ্ছে আপনাকে ভিতরে যেতে বলবে। এবং আপনার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যাওয়ার আগে যখন হচ্ছে আপনার ফাইনাল সব কিছু শেষ, শুধুমাত্র আপনি হচ্ছে বিমানে উঠবেন, তার ঠিক আগ মুহূর্তে ওইখানে যে সিটগুলো আছে ওইখানে বসবেন, বসার পর বাইরে বিমানটা দেখবেন। ওই বিমানের সামনে হাতে পাসপোর্টটা নেবেন, পাসপোর্টের ভিতর বোর্ডিং পাসটা থাকবে, একটা ছবি তুলবেন সুন্দর করে। তোলার পরে বাংলাদেশে থাকা অবস্থায় আপনার হচ্ছে আপনার যে লাস্ট পিকচারটা থাকবে সেই পিকচারটা হচ্ছে আপলোড করে দেবেন। সো এটা হলে যেটা হবে যে আপনার আত্মীয় স্বজন যারা চায় নাই কখনো দেশের বাইরে যান, তাদের জৈলাপুরা ছায় হয়ে যায় বোগা। আর অনেকের কংগ্রাচুলেশন পাইবেন। যাই হোক, সেটা যাদের পারছেন ওগুলো বলতেছি না, পরে কবেন যে ভাই আপনি মজা লন বেশি। তো এটা হচ্ছে ম্যান্ডেটরি পিকচার, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে না মন চাইলেও নিজে তুলে রাখবেন নিজের মেমোরিজের জন্য। এরপর হচ্ছে ওনাদের কাছে বোর্ডিংটা দিবেন, ওনারা মেইন অংশটা ছিঁড়ে নিবে এবং আপনার পিচ্ছে একটা অংশ দাঁড়ায় দিবে, যে জায়গায় হচ্ছে আপনার লাগেজ চেকিংয়ের যে তথ্যটা সেটা থাকে, যে আপনার কোন লাগেজটা বা কত নম্বর লাগেজটা সেটা থাকবে। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার বাংলাদেশে করণীয় ছিল। এরপর বিমানের ভিতরে যেগুলো থাকবে না, ওরা হচ্ছে যথেষ্ট পরিমাণে হেল্পফুল এবং আপনাকে যথেষ্ট হেল্প করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো এটা ফিনিশ। এরপর হচ্ছে আপনি যাবেন আপনার পরবর্তী কাজে। আপনার পরবর্তী কাজ হচ্ছে খাওয়া দাওয়া, তারপর বিমানে ওয়াশরুমে ছবি তোলা, ইত্যাদি ইত্যাদি। এগুলো যখন শেষ হয়ে যাবে তখন ওই জায়গায় মুভি দেখতে পারেন। ল্যান্ডিংয়ের আগের টাইমে দেখবেন যে আপনার উইন্ডোর পাশে যে মানে আপনার যে উইন্ডো গ্লাসটা আছে সেই গ্লাসটা তখন হয়তো আপনার খুবই ব্লার করা ছিল অথবা অন্য কোনো কালারে হাইলাইটেড করা ছিল। যখন ওটা খুলে দিবে না, বাইরের পরিবেশটা দেখা সবার আগে আলহামদুলিল্লাহ বলবেন, বিকজ ওইটা হবে আপনার লাইফে দেখা সবচেয়ে বেস্ট সিনারিও। যারা শর্ট ডিস্টেন্সে যাত্রা করেন, ঢাকা থেকে চট্টগ্রাম
খুলনা, সিলেট এইসব জায়গায় ওরা এই জিনিসটা কখনোই পান না। আপনার খুব সুন্দর একটা বিউটিফুল একটা লুক থাকবে হচ্ছে আপনি যখনই দেখবেন বাইরে, ঠিক তখনই মেঘের উপরে আপনি সুন্দর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, নিচে গ্রাম, এত সুন্দর দেখতে। আপনার যাত্রা যদি হয় কানাডা, ইউকে অথবা ইউএসএ, তাহলে এই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি এই ভিউটা পাবেন। আর এই জায়গায় আকাশটা ভাই ওই যে যেমন দেখতেছেন না, এমনই সুন্দর। সো এটা হচ্ছে আপনি দেখবেন, দেখার পরে মন ভরে দেখবেন, তাহলে ভিডিও করবেন। আমি করে রাখছিলাম আমার ইউকে আসা গল্প যে ভিডিওটা আছে, ওইটা চেক করলে পেয়ে যাবেন। এখানে আমি কিন্তু করে রাখছিলাম, আপলোড দিয়েছিলাম, বিমানের ভিতরে ভিডিও, বাইরের ভিডিও সব। সো এরপর হচ্ছে আপনার যেটা করতে হবে, আপনার নামবেন যখন, তখন হচ্ছে নামার সময় ভালোভাবে আপনার যে কেবিন ব্যাগটা ছিল আপনার সাথে, কাঁধের যে ব্যাগটা ছিল, এই দুটো নিয়ে নামবেন, ঠিক আছে? আর বিমানের ভিতরে যদি কোনো কিছু আপনাকে দিয়ে থাকে, ছোটোখাটো টিস্যু মিশু হ্যানত্যান হাবিজাবি, ওগুলো নিয়ে চলে আসবেন। রাইখ আসার কোনো দরকার নেই, এটা কোনো কার্টেসি না, অনেক টাকা পে করছেন, ওগুলো নিয়ে আসবেন মাস্ট। আর সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট টিপস ভাই, এটা কেউ দেয় না, আমি দিয়ে দিচ্ছি। যদি আপনার বিন্দুমাত্র ওয়াশরুম চাপ দেয় বিমানের ভিতরে, উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন আপনি ওয়াশরুম সেরে আসবেন। কারণ এই দেশে ওয়েদারটাই এমন, আপনি এই দেশে চাইলেও আপনার শরীর থেকে খুব বেশি একটা সুয়েটিং হবে না। আর যেহেতু আপনার ঘাম বেরোচ্ছে না, আপনি যদি বাই এনি চান্স হিসু পায়, আপনার ভাই শেষ, আপনি হিসু করার চান্স পাবেন না। সো আমি ইমিগ্রেশন অফিসারের বললে একদম লাইনে ফার্স্টে থেকে, তারপর ওয়াশরুমে গিয়ে হিসু করে আইসা, তারপর আবার পিছন থেকে লাইন ধরছিলাম। সো অবশ্যই এয়ারক্রাফটের মধ্যেই ওগুলো করে আসবেন। তারপর যে ফ্যাক্ট, সেটা হচ্ছে এবার ইমিগ্রেশন লাইন আপনি দাঁড়িয়েছেন, এখন কোন এয়ারপোর্ট দিয়ে ঢুকতেছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউকে তো এত এয়ারপোর্ট, আপনি তো স্কটল্যান্ড গেলে ডেফিনেটলি আর লন্ডন এয়ারপোর্ট দিয়ে ঢুকবেন না, তাই না? তারপরও এয়ারপোর্টগুলোর ক্ষেত্রে যেটা বলি, বাংলাদেশ থেকে যদি ইউকে আসে, দুইটা এয়ারপোর্টই তারা চয়েস করে, একটা হচ্ছে লন্ডন, একটা হচ্ছে ম্যানচেস্টার। আপনার জন্য ইজি গেটওয়ে হচ্ছে ম্যানচেস্টার এয়ারপোর্ট। তবে আপনার যদি লন্ডন আসতে হয়, আপনার ইউনিভার্সিটি যদি লন্ডনের আশেপাশে হয়, তাহলে সেই ক্ষেত্রে, বা টিকিট যদি লন্ডনে চিপে পান, টিকিট কোথায় চিপে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্যাক্ট, তাহলে লন্ডন আসবেন। আর এইখানে মানুষজন না, মানে আস্তে আস্তে বলি, খুবই রেসিস্ট। সো যারা একটু বেশি কালা, মানে আফ্রিকান কালা, এদেরকে কিন্তু ওরা রেসিজমের নজরে দেখে। এবং সেই ক্ষেত্রে আপনি যদি ইজিলি বের হয়ে আসার ট্রাই করেন, আমি বলবো কোনো একটা কালার পিছনে যা দাঁড়ান, তাহলে দেখবেন কোশ্চেন তেমন একটা করতেছে না। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনি প্রিপেয়ার থাকেন যে আপনাকে ইংলিশে একটা কনভারসেশন করতে হবে, যেটা প্রপার, খুবই হাসি মুখে আপনার ফেস রিড করবে, জিজ্ঞেস করবো ওয়ার আর ইউ ফ্রম, ক্যান আই হ্যাভ ইউর পাসপোর্ট, দিবেন। তারপর একটা স্ক্যানারের ওপর হচ্ছে আপনাকে বলবে প্লিজ স্ক্যান ইউর ফিঙ্গার্স হিয়ার। সো আপনার হচ্ছে আঙুলগুলো স্ক্যান করতে হবে, এবং তারপর হচ্ছে আপনি সুন্দর মতো সব কিছু শেষ করে বেরোয় আসতে পারবেন। সো এটা হচ্ছে আলটিমেট প্রসেস, যেটা মাঝখান দিয়ে আপনি আসতে হবে। কিন্তু ভাই, যদি কোশ্চেন করার ইচ্ছা থাকে থেকে, আপনাকে অনেক আটকাবে, এটা দেখাও, ওইটা দেখাও, এটা করো, ওইটা করো, হ্যাঁ, অনেক রকম ডকুমেন্ট চায়। সো ওগুলো আপনাকে দিতে হবে, দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি বেরোয় আসতে পারবেন। সো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে, এরপর আপনি এখানে আসবেন, অলরাইট, ওয়েলকাম টু দ্য ইউকে। আপনি ইউকে চলে আসছেন, ইউকে চলে আসার পর কী কী করা উচিত, এটা নিয়ে আমার ভিডিও তৈরি করা আসছে, দেখে আসতে পারেন। সো এই ভিডিওটা এখন ধর যৌক্তিকতা হচ্ছে, অনেকেরই ভিসা চলে আসছে, যারা অলরেডি মুভ করতেছেন বা করবেন। গ্রুপগুলোতে প্রায় দেখি, ভাই আমার 8 তারিখে ফ্লাইট, আমার 10 তারিখের ফ্লাইট, কোনো ফ্লাইট মেট আছেন কিনা, ভাই কেউ থাকার দরকার নেই। আলটিমেটলি এই দেশে আসার পর আপনি একা, সো কেউ যে আপনার সাথে থাকতে হবে এমন না। যেদিন ঘর ছাড়ছেন সেদিন মাথায় এই মেমোরিটা ঢুকায় নেন, আপনার পিছনে যদি কেউ থাকে, সেটা হচ্ছে জাস্ট আল্লাহ তাআলা এবং আপনার ফ্যামিলি মেম্বার্স, নোবডি এলস। সো যা কিছু করবেন তাদেরকে সামনে রেখে করবেন, তাইলেই হবে। সো এই ছিল আলটিমেট ফ্যাক্ট। আজকের ভিডিও অনেক লম্বা হয়েছে, আর লম্বা করবো না, বাট আই থিঙ্ক যথেষ্ট পরিমাণ আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি, আর না পারি বিনোদন দিতে পারছি অ্যাটলিস্ট, আর ছোটোখাটো একটা আইডিয়া দিতে পারছি। আর ভাই, ইউকেতে সঞ্চয় এবং টিকে থাকা যে ভিডিওটা করছিলাম,
ওই ভিডিওটা সোফার আমার সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, বিকজ ওই ভিডিওটা বাংলাদেশ, ইউনাইটেড কিংডম, ইউএসএ, কানাডা, সৌদি আরবিয়া এবং ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে ভিউ পাইছে। হায়বা, সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।